আসসালামু আলাইকুম। আজ নেক্সট ক্লাস আমরা শুরু করেছিলাম হ্যালোয়ারিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন প্রক্রিয়া, অর্থাৎ যে একটা বেনজিন বলয়ে ইলেকট্রোফিলিক অর্থাৎ ইলেকট্রন আকর্ষক গ্রুপগুলো প্রবেশ করবে। তো ফার্স্ট কি দেখেছিলাম? ফার্স্ট দেখছিলাম হ্যালোজেনেশন দেখেছিলাম, সেকেন্ড নাইট্রোজেন দেখেছিলাম, অর্থাৎ একটা নাইট্রোজেন অর্থাৎ নাইট্রো গ্রুপ যে ইলেকট্রো আকর্ষক গ্রুপ বেনজিন বলয়ের অর্থাৎ হ্যালো অ্যারিনের অর্থ এবং প্যারা অবস্থানে বসছিল। তাহলে আজ আমরা নেক্সট শুরু করব সালফোনেশন। সালফোনেশন অর্থাৎ বন্ড SO3H গ্রুপের প্রবেশ। এটা একটা হ্যালোয়ারিনের রাসায়নিক বিক্রিয়া করছি বা রাসায়নিক ধর্ম বলি। তাহলে আমি একটা নিলাম ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিনের সঙ্গে যদি আমি গাঢ় H2SO4 এবং হিট করি, তাহলে আমার SO3H গ্রুপটা প্রবেশ করবে। একটা অর্থ পজিশনে SO3H আর একটা প্যারা পজিশনে SO3H প্রবেশ করবে। আমি এটাকে হাইব্রিডেশনের জন্য আমরা কি করতে পারি, এভাবে রিং আকারেও দিতে পারি, নো প্রবলেম। Cl প্যারা পজিশনে SO3H দেওয়া। কারণ এর আগে বলেছিলাম যে আমার এখানে অর্থ জায়গায় কারণ উপস্থিত যে ক্লোরিন পরমাণু কি ইলেকট্রন ডোনার গ্রুপ, অর্থাৎ বেনজিন বলয়কে ইলেকট্রন দেবে। কোনো মৌলের পরমাণু যখন বেনজিন বলয়কে ইলেকট্রন যে দিতে পারবে, সে অবস্থায় কি হবে, অর্থ ও প্যারা নির্দেশক গ্রুপ পরবর্তী নির্দেশক বা পরবর্তী প্রতিস্থাপক জায়গাগুলোতে বসবে, অর্থ জায়গায় বসবে এবং প্যারা জায়গায় বসবে। তো এখন দেখবো এই যৌগের নাম কি। এটা লিখতে পারি 2-ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড বা অর্থ ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড লিখতে পারি একই রকম ভাবে। তাহলে আমি লিখছি এটা অর্থ ক্লোরো বেনজিন, যেহেতু বেনজিন বলা হয়েছে সেই জন্য বেনজিন নামটা নিয়ে আসবো, বেনজিন সালফোনিক অ্যাসিড। একই রকম ভাবে এটা মেন পোরশন চলে আসবে, এটা এক হয়ে যাবে আর এটা প্রতিস্থাপক গ্রুপের ক্লোরিন হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারি প্যারা ক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এখন দেখবো যে কোনটা মুখ্য আর কোনটা গৌণ। অর্থাৎ এখানে ক্লোরিন গ্রুপটা আর SO3H গ্রুপটা কি আছে, কাছাকাছি অবস্থান করছে। এদের মধ্যে একটা পীড়ন দেখা দেবে, স্টেরিক হেন্ডার্স। তাহলে এটা কি হবে, এটা যদি পীড়ন দেখা দেয় বা ঘর্ষণ বল সৃষ্টি করে, তাহলে এটা কি হবে, স্থায়ী কোণ। তাহলে এটা লিখবো গৌণ -20%। আর একইভাবে এর দূরত্বটা কি অনেক বেশি, সেই জন্য স্টেরিক হেন্ডার্সের প্রভাবটা সেরকম দেখা দেবে না, অর্থাৎ অনেক কম দেখা দেবে বা পীড়নটা। তাহলে এটা লিখতে পারি মুখ্য। সালফোনেশন। নেক্সট করব এবার দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট এবং বিক্রিয়াটা পরীক্ষায় খুব আসে। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বিক্রিয়াটা দুই ভাবে হয়, একটা হলো অ্যালকাইলেশন, দুই নাম্বার হলো অ্যাসাইলেশন। তো ফার্স্ট দেখবো অ্যালকাইলেশনটা। অর্থাৎ একটা আমি হ্যালোয়ারিন বা ক্লোরোবেনজিন দিই, তার সঙ্গে
এখানে আমি যদি দিই CH3Cl এটা বিকারক হিসাবে নিব। এই যৌগটার নাম হলো মিথাইল ক্লোরাইড। অনুঘটক হিসাবে অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিসটা, টপিকসটা অনাত্র AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হিট করব, এটা সাইন দেব। তাহলে এটা অ্যালকাইলেশন কেন বলবে, যে এই অ্যালকাইল গ্রুপটা কিভাবে প্রবেশ করবে। তাহলে ক্লোরোবেনজিন, তাহলে এখানে আমরা এই নির্দেশ করব অর্থ জায়গায় না প্যারা জায়গায় বসবে, অবশ্যই অর্থ এবং প্যারা জায়গায় বসবে। তাহলে আমার কি হবে, CH3 গ্রুপটা এই জায়গায় অর্থ জায়গায় বসবে, আর আরেকবার CH3টা প্যারা জায়গায় বসবে। অর্থাৎ অ্যালকাইল গ্রুপটা বসবে আমার Cl অর্থ ক্লোরোটলুইন বলা যায়, আর এটা প্যারা ক্লোরোটলুইন। নামকরণ করে লিখতে হবে অর্থ, যেহেতু অর্থ পজিশনে হয়ে গেছে ক্লোরিনটা, অর্থাৎ এটা 1 এটা 2 অর্থ ক্লোরো। CH3 গ্রুপ থাকলে বেঞ্জিন বলে, এটা টলুইন বলা হয়। এটা প্যারা ক্লোরোটলুইন বা 4 ক্লোরো, এখানে CH3 হবে। তাহলে 1 2 3 4 4 ক্লোরো বা প্যারা ক্লোরোটলুইন লিখতে পারি, প্যারা ক্লোরো টলুইন। আচ্ছা, তাহলে আমরা অ্যালকাইলেশনের ক্ষেত্রে অ্যালকাইল মূলকটা প্রবেশ করাবো, অ্যালকিল হ্যালাইড থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত করব আর অ্যালকাইল মূলকটা প্রবেশ করব। নেক্সট দেখব অ্যাসাইলেশন বা অ্যাজাইলেশন বলা হয়। অ্যাসাইলেশন বিক্রিয়া, তাহলে অ্যাসাইলেশন কোনটাকে বলবো, একই রকম ভাবে ক্লোরোবেনজিনের সঙ্গে CH3COCl, অর্থাৎ এই গ্রুপটাকে বলা হয় কি বলা হয়, অ্যাসাইলেশন বা অ্যাজাইলেশন গ্রুপ। তাহলে একই রকম ভাবে এই হ্যালোজেন পরমাণুটা অপসারিত হয়ে আমার কি হবে, অর্থ এবং প্যারার জায়গায় কি বসবে, আমার অ্যাসাইলেশন বা অ্যাসাইল গ্রুপটা বসবে। তাহলে একই রকম ভাবে লিখে দিতে পারি মানাত্র অনুঘটক হিসাবে AlCl3 আর হিট করব, তাহলে অ্যাসাইল গ্রুপটা বসবে অর্থ এবং প্যারার জায়গায়। আমি একটু মিটিয়ে দিচ্ছি। এখানে Cl আর CO CH3 প্লাস কি হলো Cl CO CH3, এটা হলো অর্থো ক্লোরো অ্যাসিটোফেনন আর এটা প্যারা ক্লোরো অ্যাসিটোফেনন বলা হয়। অর্থো ক্লোরো অ্যাসিটোফেনন, এটা একই রকম সেম প্যারা পজিশনে আছে, সেজন্য লিখব প্যারা ক্লোরো অ্যাসিটোফেনন। অ্যাসিটো আমি এই জায়গায় শর্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই জায়গায় লিখছি অ্যাসিটোফেনন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এটা কিভাবে নামকরণটা আসছে দেখব। যদি আমার এইরকম গ্রুপ থাকে, আমরা সাধারণত কি লিখি CH3CO CH3, তাহলে দেখি কিটো গ্রুপ আছে, এই যৌগটার নাম বলা হয় অ্যাসিটোন। তাহলে এখানে কি আছে CH3CO আর এখানে ফিনাইল আছে, সেই জন্য বলবো এই যৌগটার নাম যেহেতু বলবো অ্যাসিটোন, আর অ্যাসিটোনের একটা অ্যালকিল মূলক কি আছে, ওটা আছে অ্যারাইল মূলক আছে, ফিনাইল এটা বলা হয় সাধারণত, সেই জন্য নাম নিয়ে আসবো ফেনন। কিটোন তাহলে সেই জন্য ওন আসছে, সেই জন্য আমি এটাকে লিখবো অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। এই পোরশনে যদি Cl চলে আসে তাহলে আমরা কি করব, অর্থো ক্লোরো অ্যাসিটোফেনন। একই রকম ভাবে যদি আমি এখানে দেখি ফিনাইল গ্রুপ কি আছে, দুটো আছে। এখানে যেমন অ্যাসিটোন বলেছিলাম, এখানে কি বলবো অ্যালকিল মূলক ছিল, আর এখানে বেনজিন মূলক আছে অর্থাৎ ফিনাইল মূলক, তাহলে এখানে বলবো বেনজোফেনন।
বেঞ্জো ফেনল। আচ্ছা, নামকরণগুলো এভাবে প্র্যাকটিস করবে, এগুলো সাধারণ নাম। তাহলে আমার ফিডব্যাক গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং ভালো করে দেখতে হবে। এবার নেক্সট চলে আসবো ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে ধাতু কোনগুলো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 নম্বর শ্রেণীতে যারা অবস্থান করে তাদের কি বলা হয়, ধাতু বলা হয়। অর্থাৎ 1 নম্বর শ্রেণীতে যারা আছে ক্ষারীয় ধাতু, 2 নম্বর শ্রেণীতে যারা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর যারা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। তাহলে আমি দেখব ধাতুর সঙ্গে যেটা বিক্রিয়া করেছিলাম আমরা এর আগে দেখেছিলাম, যদি আমি হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে কি দেখেছিলাম, মিথাইল ক্লোরাইড একটা হ্যালোঅ্যালকেন, তাহলে আমি যদি 2Na সঙ্গে বিক্রিয়া করি, একই রকম ভাবে Ca মিথাইল ক্লোরাইড অর্থাৎ 2 অণু মিথাইল ক্লোরাইড কার মাধ্যমে, সোডিয়াম মাধ্যমে যদি করা হয়, সোডিয়াম সঙ্গে বিক্রিয়া শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে কি হচ্ছিল, এখানকার একটা ক্লোরিন পরমাণু, এখানকার একটা পরমাণু সোডিয়ামটা বেরিয়ে যাচ্ছিল। তাহলে কি হচ্ছিল না, ইথেন উৎপন্ন হচ্ছিল প্লাস 2NaCl। এটা আমরা হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে দেখেছিলাম, সেজন্য আমি বারবার বলি যে বিক্রিয়াগুলো আগে যেগুলো পাবে ভালো করে নেবে, পরবর্তী কি আসবে যে অর্গানিক কেমিস্ট্রিতে বারবার একই জিনিস রিপিট হবে। তাহলে এটা একই রকম ভাবে আমি অ্যালকিল মূলকের জায়গায় কি করব, অ্যারাইল মূলক। তাহলে এই অ্যালকিলের হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে এই বিক্রিয়াটার নাম কি দিয়েছিলাম, ভাঁজ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া, ভাঁজ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া বলেছিলাম। কিন্তু একই রকম ভাবে অ্যালকিলের জায়গায় কি করব, অ্যালকিল মূলকের জায়গায় অ্যারাইল মূলক দেব। তাহলে আমি দিচ্ছি বেনজিন, বা এখানে কি দেব, ক্লোরোবেনজিন দেব। তাহলে Cl প্লাস একই রকম ভাবে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, আমি তো অলরেডি এখানে সোডিয়াম দিয়ে দিয়েছি, তাহলে এখানে লিখব না সোডিয়াম, শুষ্ক ইথার মাধ্যমে, শুষ্ক ইথার। তাহলে কি হচ্ছে, সেম একই রকম ভাবে এখানকার ক্লোরিন আর সোডিয়াম পরমাণু বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো বেনজিন গলায় একসঙ্গে বসছে, এইটুকু বেরিয়ে গেছে। প্লাস কি লিখতে পারি, 2NaCl সাইড প্রোডাক্ট হিসেবে। এই যৌগটার নাম বলা হয় বাইফিনাইল। বাইফিনাইল। তো এই বিক্রিয়াটা যেমন বলেছিলাম হ্যালোঅ্যালকেনের ক্ষেত্রে ভাঁজ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া, এটাকে বলবো ফিটিক বিক্রিয়া। ফিটিক বিক্রিয়া, নেম রিঅ্যাকশনগুলো ভালো করে করতে হবে। ফিটিক বিক্রিয়া। এখন দেখব ভাঁজ ফিটিক বিক্রিয়ার সঙ্গে কিভাবে করব। ভাঁজ ফিটিক বিক্রিয়া অর্থাৎ একটা হ্যালোঅ্যালকেন নেব আর একটা হ্যালোঅ্যারেন নেব, একই রকম ভাবে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় শুষ্ক ইথার মাধ্যমে যেটা উৎপন্ন হবে সেই বিক্রিয়াটাকে বলা হয় ভাঁজ ফিটিক বিক্রিয়া। তো সেম একই রকম আগে আমরা একটা হ্যালোঅ্যারেন নেব, Cl সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায়, প্লাস আমি কি নেব, একটা হ্যালোঅ্যালকেন নেব। হ্যালোঅ্যালকেনটা হলো ClCH3 মিথাইল ক্লোরাইড, এটা হলো বেঞ্জাইল ক্লোরাইড বা ক্লোরোবেনজিন। তাহলে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া এটা বেরিয়ে যাবে। মাধ্যমটা কি নেব, শুষ্ক ইথার মাধ্যমে, শুষ্ক ইথার মানে জল ছাড়া। তাহলে আমার কি হলো
টলুইন উৎপন্ন হবে। এটা বেনজিন আর এখান থেকে CH3 নিয়ে গেল। সাইড প্রোডাক্ট হিসেবে কি থাকলো 2NaCl 2NaCl। তাহলে এই জন্য বলা হয় যে আমরা কি হ্যালো অ্যালকেনে যেটা বলেছিলাম ভাঁজ বিক্রিয়া বলছিলাম, এবং হ্যালো অ্যালিনের ক্ষেত্রে যেটা বিক্রিয়া করেছিলাম সেটাকে বলা ফিটিক বিক্রিয়া। তাহলে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালিন দুটো কম্বাইন্ড যৌগ নিয়ে বিক্রিয়া ঘটালে কি হয় একসঙ্গে আমার ভাঁজ ফিটিক বিক্রিয়া। সোডিয়ামের সঙ্গে আমার বিক্রিয়া হলো। এবার নেক্সট করব ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম এর সঙ্গে বিক্রিয়া। হ্যালোজেনের ক্ষেত্রে দেখেছিলাম যে CH3Cl বা মিথাইল ক্লোরাইডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথার মাধ্যমে কি হয়েছিল, শুষ্ক ইথার মাধ্যমে হয়েছিল CH3MgCl। এটাকে বলা হয় অর্গানো মেটালিক কম্পাউন্ড বা গ্রিগনার বিকারক। একই রকম ভাবে হ্যালোঅ্যালিনের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম হ্যালোঅ্যালিনের ক্ষেত্রেও সেম নেব। তো আমি নিয়ে নিলাম একই রকম ভাবে ব্রোমোবেনজিন নিলাম, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, তাহলে কি হবে MgBr। তাহলে এটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা একটা গ্রিগনার বিকারক। হ্যালোঅ্যালিনের ফিনাইল গ্রুপ আছে সেজন্য বলবো ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। একই রকম ভাবে আমি যদি ক্লোরোবেনজিনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ঘটাই শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে কি হবে ম্যাগনেসিয়ামটা যুক্ত হবে ক্লোরোবেনজিনের সাথে, তাহলে MgCl। তাহলে একই রকম ভাবে এটা বলতে পারি ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। একটু দূরে দূরে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা আগের চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ি পরের চ্যাপ্টারগুলো ইজি হয়ে যাবে। আর তোমরা প্রত্যেকটা ভিডিওকে সুস্থভাবে দেখার চেষ্টা করো, ওই লোড করবে না বা টানাটানি করবে না, ধীরে সুস্থ দেখলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। নেক্সট চলে আসবো পলি হ্যালোজেন যৌগসমূহ। পলি হ্যালোজেন যৌগ। পলি কথার অর্থ কি আমরা জানবো। পলি কথার অর্থ হলো মানে একাধিক। তার মানে কি হচ্ছে যে আমার হ্যালোজেনের সঙ্গে কি আছে যে যদি আমার একাধিক হ্যালোজেন পরমাণু প্রবেশ করে, একটা কার্বন পরমাণু হ্যালোজেনের যে কার্বন পরমাণুর সঙ্গে যদি একাধিক হ্যালোজেন পরমাণু প্রবেশ করে তখন সেই যৌগটাকে কি বলা হয় পলি হ্যালোজেন যৌগসমূহ। যেমন দেখবো যে কিভাবে পলি হ্যালোজেন যৌগ তৈরি করবো। মিথেন এটা অ্যালকেন। তো অ্যালকেন যৌগের সঙ্গে একাধিক যদি আমার একটা কার্বন পরমাণুর সঙ্গে একাধিক হ্যালোজেন পরমাণু প্রবেশ করে তখন সেটাকে বলবো পলি হ্যালোজেন যৌগ। তাহলে মিথেনের সঙ্গে আমি যদি কি করি, এর আগে বিক্রিয়া করে দেখেছি অনেকটাই, Cl2 বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে কি হবে যে ক্লোরিন পরমাণু দ্বারা হাইড্রোজেন পরমাণু কিছু অপসারিত হচ্ছে, তাহলে CH3Cl। তাহলে কি বেরোচ্ছে এখান থেকে -HCl। আমি এখানে দেখাতে হতো, তাহলে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম -HCl বেরোচ্ছে। তাহলে এটার নাম হলো মিথাইল ক্লোরাইড। এর সঙ্গে অতিরিক্ত ক্লোরিন যোগ করা হয় তাহলে কি হচ্ছে
যে একই রকম বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে তাহলে এই ক্লোরিন পরমাণু দ্বারা এই হাইড্রোজেন পরমাণুকে একটাকে প্রতিস্থাপিত করছে, তাহলে এখানে হয়ে গেল CH2 আর এখানে হলো Cl2, তাহলে কি বলছে -Cl হচ্ছে। আরো যদি অতিরিক্ত আমি কি করব, ক্লোরিন যোগ করব বিক্ষিপ্ত সূর্যালোকে H নিউ, তাহলে এই হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, আবার একটা ক্লোরিন ঢুকছে, তাহলে CHCl3। একই রকম ভাবে যদি Cl2 এখানে যদি আমি বিক্রিয়া ঘটাই H নিউ বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দেখো যে এই কার্বন পরমাণুর সঙ্গে হ্যালোজেন পরমাণু একটাই যুক্ত আছে, সেহেতু এই যৌগটাকে আমি পলি হ্যালোজেন যৌগ বলবো না, কারণ একের অধিক হ্যালোজেন পরমাণু থাকতে পারবে। তাহলে এটাকে বলতে পারবো, এটা হতে বলা হয় মিথিলিন ক্লোরাইড, পলি হ্যালোজেন যৌগ। ক্লোরাইড, এটা ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, সাধারণ নামটা ক্লোরোফর্ম। এটা কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে আমি এক একটা পলিহ্যালোজেন যৌগগুলোর ব্যবহার এবং সার্বিক প্রভাব এবং কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখব। আমরা তো প্রস্তুত প্রণালীটা তো দেখে নিলাম, এবার প্রস্তুত করতে হবে। নেক্সট আমরা এবার দেখব যে পলিহ্যালোজেন যৌগ মিথিলিন ক্লোরাইড CH2Cl2, এর ব্যবহারগুলো আমরা বই থেকে পড়ে নেব। সাধারণত ব্যবহার কি হয় যে দ্রাবক হিসাবে শিল্পে ব্যবহার করা হয়, এর ব্যবহারগুলো আমরা বই থেকে সহজ করে পড়ে নেব, এর ব্যবহার করব আর কি করব শারীরিক প্রভাবগুলো পড়ে নেব, ইজি হবে। তারপর নেক্সট চলে আসবো ক্লোরোফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট। CHCl3 ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন। তাই ক্লোরোফর্মকে কি হয় যে সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগা হয়, বিশেষ করে অজ্ঞান করতে ব্যবহার করা হয়। সাধারণত আগে ব্যবহার করতে, এটা সেরকম এখন আর বর্তমানে ব্যবহার করা হয় না। তো ক্লোরোফর্ম CHCl3 যদি আমার সাধারণ পরিবেশে রাখি, অক্সিজেনের সঙ্গে বা বায়ু মাধ্যমে রাখি, তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হবে বা আলোর উপস্থিতিতে, তাহলে আমার কার্বনের ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে ClCl। এটা যদি আমি 2 অণু এখানে 2 তাহলে প্লাস 2HCl বেরোচ্ছে, 2 অণু নিলাম, এটাকে বলা হয় কার্বনিল ক্লোরাইড। এটাকে এর সাধারণ নাম হলো ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। এটা কিন্তু খুব বিষাক্ত পদার্থ, বিষাক্ত। তাহলে কি হবে যে ক্লোরোফর্ম যদি আবার কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফসজিন বা বিষাক্ত গ্যাস উৎপাদন করে নেয়, তাহলে কি হবে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এটাকে কিভাবে রাখতে হবে যাতে আলোর বা অক্সিজেন প্রবেশ না করতে পারে। তাহলে এটাকে কি করতে হবে যে গাঢ় বাদামি বর্ণের কি হয় সিল করা টিউবে এবং অন্ধকার জায়গায় কিছুটা কি করতে হবে 0.6 থেকে 1% ইথাইল অ্যালকোহল ETOH, যাকে বলা হয় CH3CH2OH, ইথাইল অ্যালকোহল মিশ্রণ করতে হবে। কত পার্সেন্ট? 0.6 থেকে, অর্থাৎ 0.6 থেকে 1% এতটা ইথাইল অ্যালকোহল কার সাথে মিশ্রণ করব? ক্লোরোফর্মের সঙ্গে মিশ্রণ করব। কেন? এটার সঙ্গে যদি কি হয় সামথিং পরিমাণ ফসজিন উৎপন্ন হয়, তাহলে এটাকে সঙ্গে এটা বিক্রিয়া করে কি হবে ডাইইথাইল কার্বনেট উৎপাদন করবে, আর যেটা বিষাক্ত নয়। দেখো বিক্রিয়াটা কি করে হচ্ছে। অর্থাৎ কার্বনিল ক্লোরাইডের সঙ্গে এটাকে বলে ফসজিন, ফসজিনের সঙ্গে আমি যদি C2H5OH কত পার্সেন্ট নেব? 0.6 থেকে 1% যদি নিই, তাহলে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এটার নাম হলো ডাইইথাইল ফরমেট।
পরীক্ষায় আসে কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট জিনিস, ডাই ইথাইল ফরম্যাট উৎপন্ন করে যেটা বিষাক্ত নয়। আমার এটা বলার উদ্দেশ্য হলো যে ক্লোরোফর্ম এমনি চিকিৎসা বিজ্ঞানে খুব কাজে লাগে। সাধারণত অক্সিজেন বা আলোর উপস্থিতি আসলে সেটা কি হবে, ফসজিন কার্বনের ক্লোরাইড উৎপন্ন করবে, এটা খুব বিষাক্ত। কিন্তু আবার যদি এরকম বিষাক্ত থেকে যদি এই চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করে তাহলে মানুষ উপকারের দিক থেকে অপকারটা বেশি হয়ে যাবে। কিন্তু এটা কি হবে, আমরা কেউ গাঢ় বাদামি বর্ণের কালো বোতলে রাখবো এবং অন্ধকারময় জায়গায় রাখবো, আর সামান্য পরিমাণে এটা মেশাবো যাতে সামান্য পরিমাণের সঙ্গে বিক্রিয়া করে যদিও ফসজিন উৎপন্ন হয় তাহলে ফসজিনকে কি করবে, এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, মানে জারক প্রতিরোধ হিসাবে কাজ করে। তাহলে এটা জারিত হতে দেবে না। তাহলে কি হবে, এটার সঙ্গে এটা বিক্রিয়া করে ডাইইথাইল ফরম্যাটে পরিণত হয়ে যাবে। তাহলে আমার কি হবে, এটা বিষক্রিয়া হবে না, জিনিসটা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো। তাহলে কি হবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহার। আশা করি বুঝা গেছে। তুমি অ্যানসারটাও সহজ করে লিখতে পারবা নিজেদের। তাহলে ক্লোরোফর্ম হলো নেক্সট পয়েন্ট। 3 নাম্বার কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা কার্বন টেট্রাক্লোরাইডের কি দেখব, প্রস্তুতি দেখব। তাহলে দেখি ক্লোরোফর্ম যদি সিলভারের সঙ্গে বিক্রিয়া করে, CHCl3, ক্লোরোফর্মকে যদি আমার সিলভারের সঙ্গে, তাহলে দুই অণু যদি আমি কিনি ক্লোরোফর্ম নিই, এর সঙ্গে যদি 6H নিই তাহলে আমার কি হবে, শুষ্ক ইথার মাধ্যমে যদি করি বা সরাসরি বিক্রিয়া করলেও হয়ে যাবে, তাহলে আমার কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, CH111CH। তাহলে বিক্রিয়াটা কি করে হচ্ছে দেখবো, যে ক্লোরোফর্ম কত নিয়েছি, দুই অণু নিয়েছি, তাহলে CHCl প্লাস 6Ag, এর সঙ্গে আবার কি নাম, ক্লোরোফর্ম এখানে এক অণু লিখছি CH। তাহলে এই যে আমার কি হচ্ছে, ক্লোরিন পরমাণুগুলো অপসারিত হয়ে গেল। তাহলে কি হলো, CH পড়ে থাকলো CH, তাহলে আমার কি হলো, অ্যাসিটিলিন CH111CH, অ্যাসিটিলিন উৎপাদন হলো। নেক্সট দেখো, এবার ট্রাই আয়োডোমিথেন CHI3, এটাকে বলা হয় আয়োডোফর্ম। এটাও পলিহ্যালোজেন যৌগ। কারণ কি আছে, একটা কার্বন পরমাণুর সঙ্গে একের অধিক অর্থাৎ 3টা হ্যালোজেন পরমাণু অর্থাৎ আয়োডিন পরমাণু আছে। তাহলে একই রকম ভাবে এটার সঙ্গে যদি আমি দুই অণু নিই, 6Ag বিক্রিয়া ঘটায়, মানে সিলভারের সঙ্গে বিক্রিয়া ঘটায় 6টি সিলভার পরমাণু, তাহলে একই রকম সেম এইরকম বিক্রিয়া কি হবে, অ্যাসিটিলিন উৎপন্ন হবে, CH111CH। এই আয়োডোফর্মটা চিকিৎসা ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে। কারণ যে এই আয়োডোফর্মটার ব্যবহার যে ক্ষত স্থান পরিষ্কার করতে অর্থাৎ ড্রেস করতে অর্থাৎ ড্রেসিং করতে ব্যবহার করা হয় আয়োডোফর্মটাকে। তো বিশেষ গন্ধের কারণে বর্তমানে এই আয়োডোফর্মটাকে ব্যবহার করা হয় না। এখন উন্নত মানের আয়োডিন যুক্ত গন্ধহীন একটা পদার্থ ব্যবহার করা হয়। চার নম্বর নেব কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এর সঙ্গে। তাহলে এটা প্রস্তুত কিভাবে করব, আমরা তো দেখেছি এর আগে যে মিথেন থেকে অর্থাৎ অ্যালকেন থেকে আমি কি করছিলাম, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিত ক্লোরিনের বিক্রিয়া Cl2H নিউ, তাহলে CH3Cl, একই রকম ভাবে Cl2 বিক্রিয়া ঘটাবো, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিত H নিউ, তাহলে CH2Cl2। একটু ফার্স্ট চলে যাচ্ছে কারণ এর আগে দেখালাম বিক্রিয়াটা। HCl বেরোচ্ছে, একই রকম HCl বেরিয়ে যাচ্ছে, প্লাস Cl2H নিউ, HCl বেরিয়ে যাচ্ছে, তাহলে CHCl3। একই রকম ভাবে আমি H নিউ Cl2 এর সঙ্গে বিক্রিয়া ঘটাবো, মাইনাস HCl বেরোচ্ছে, তাহলে কি হচ্ছে, CCl4। হ্যালোজেন পরমাণু দ্বারা হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করছে, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড। এর ব্যবহার সারবৃত্ত প্রভাবটা বই থেকে করবে। নেক্সট করব DDT, খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ।
তার আগে পড়বো ডিডিটি এর আগে ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন সমূহ, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্লোরো ফ্লুরো কার্বন বা এটাকে বলা হয় ফ্রেয়ন। তাহলে ক্লোরোর সমান কি সি এফ সি, সি ফর ক্লোরো, এফ ফর ফ্লুরো, সি ফর কার্বন। তাহলে এখানে সি ফর ক্লোরো, এফ ফর ফ্লুরো আর সি ফর কার্বন। তাহলে ক্লোরো ফ্লুরো কার্বনটাকে কি বলা হয়? ফ্রেয়ন বলা হয়। তাহলে ক্লোরো ফ্লুরো কার্বন কোথা থেকে পাবো? যদি মিথেন কিংবা ইথেন এর যদি হাইড্রোজেন পরমাণুগুলোকে ক্লোরিন এবং ফ্লুরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং যে যৌগ উৎপন্ন করে সেই যৌগটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন। তাহলে দেখবো এখানে কি আছে? কার্বন পরমাণুর বন্ধন সংখ্যা 4টা, তার প্রত্যেকটার সঙ্গে হাইড্রোজেন আছে। তাহলে আমি কি করতে পারি যে এগুলোর সাথে আমি কি যোগ করব? ক্লোরিন এবং ফ্লুরিন যোগ করব। তাহলে কি হতে পারে? হাইড্রোজেন পরমাণুগুলো সরিয়ে দেব। তাহলে CF3 কি লিখতে পারি? Cl। আবার কি হতে পারে? আমি ক্লোরিন পরমাণু যদি বাড়াই তাহলে CF2Cl2, আবার হতে পারে CFCl3। এই যৌগগুলোকে কি করব? ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন। কারণ একটা অণুতে কি আছে? ক্লোরিন থাকবে, ফ্লুরিন থাকবে আর কার্বন থাকবে। তাহলে এটা কার্বন, এটা ফ্লুরিন, এটা ক্লোরিন। তাহলে এগুলোর আবার নামকরণ দেওয়া যায় কার্বন পরমাণুর সংখ্যা এবং ফ্লুরিন পরমাণুর সংখ্যা যত থাকবে তার সংখ্যা অনুযায়ী নাম দেওয়া থাকবে। তাহলে কার্বন এটাকে কি বলবো? ফ্রেয়ন। তাহলে লিখতে পারি যে ফ্রেয়ন। কার্বন পরমাণুর সংখ্যা কটা আছে? কিছু নেই, মানে 1 আছে। ফ্লুরিন পরমাণু কটা আছে? 3টা আছে। তাহলে এটাকে লিখতে পারি ফ্রেয়ন 13, মানে ফ্রেয়ন 13। একই রকম ভাবে এটাকে লিখতে পারি ফ্রেয়ন, কার্বন পরমাণু 1টা আছে আর ফ্লুরিন পরমাণু কটা আছে? 2টা। তাহলে ফ্রেয়ন 12। এখানে একই রকম ভাবে কার্বন পরমাণু কটা আছে? কিছু নেই, মানে 1টা আছে। ফ্লুরিন পরমাণু 1টা আছে। তাহলে এটা লিখতে পারি ফ্রেয়ন কত আছে? 1। ফ্রেয়ন এলিমেন্ট, কারণ কার্বন এবং ফ্লুরিনের সংখ্যাটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে করা হয়। তাহলে কি হয় যে ব্যবহারগুলো আর শারীরিক প্রভাবগুলো পড়বে। কারণ এর ব্যবহার সাধারণত হিমায়িত রূপে খুবই ব্যবহার করা হয়। আর শারীরিক ক্ষতিকর প্রভাব যেটা আমাদের দিন দিন ওজন স্তরকে এখনো এরা নষ্ট করে দিচ্ছে, যদিও এদের ব্যবহার এখনো হয় না। আগে যেগুলো ঘটেছিল তার প্রভাব এখনো ঘটছে। নেক্সট পড়ব DDT। DDT, যার ফুল ফর্ম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে DDT প্রস্তুত কিভাবে করব? আমি যদি 2 অণু ক্লোরোবেনজিন নিই, ওর বিপরীত প্রান্তে এগুলো দেখিয়েছে হাইড্রোজেন পরমাণু আছে, প্রত্যেকটা দেখিয়েছে হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই তাহলে আমি হাইড্রোজেনটাকে কি করলাম? একটু বের করলাম। কত অণু? 2 অণু ক্লোরোবেনজিন নেব। তার সাথে আমি নেব বা CCl3, এটা Cl নিলাম। এই যৌগটার নাম হলো CH3CHO। এই যৌগটার নাম অ্যাসিটালডিহাইড। তাহলে আমি অ্যাসিটালডিহাইডের হাইড্রোজেন পরমাণু বের করে আমি কি CCl3 করেছি CHO। তার মানে এটা কি হলো? ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। একই নাম, অ্যাসিটালডিহাইড থেকে ক্লোরিন ঢুকিয়েছি, সেজন্য বলবো ট্রাইক্লোরো। 3টা ক্লোরিন পরমাণু হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড বা ক্লোরো অ্যাসিটালডিহাইড বলা যায়। তাহলে লিখলাম ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এখানে যদি আমি গাঢ় SO4
এবং তাপ দিই, তাহলে এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেনটা কি হবে, বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গিয়ে কি উৎপন্ন হলো, সেম এটুকু যা ছিল তাই, এটুকু বাদ দিয়ে আমি বাকিটা লিখে নেব। এটার সঙ্গে এটা যোগ করে দিলাম CH3Cl3। তাহলে এটাকে যৌগটাকে বলতে পারি, ক্লোরিন পরমাণু কটা আছে, ডাইক্লোরো, ডাইক্লোরো, ডাইফিনাইল অর্থাৎ 1 2। তাহলে কি আছে, ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে, ডাইফিনাইল অর্থাৎ বেঞ্জিন বলে কটা আছে, দুটো আছে, তাহলে ডাইফিনাইল, ট্রাইক্লোরো, কার্বন পরমাণুর সঙ্গে তিনটা কি আছে, তিনটা ক্লোরিন পরমাণু আছে, তিনটা থাকলে কি হবে ট্রাই, একটা থাকলে ডাই, দুটো থাকলে ট্রাই, তিনটা থাকলে চারটা থাকলে টেট্রা। তাহলে ট্রাইক্লোরো, কার্বন পরমাণু দুটো আছে সেই জন্য ইথেন, সেই জন্য এটাকে বলা হয় DDT। এটা কৃষি শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো আমরা এর প্রভাব এবং সারবৃত্ত প্রভাবগুলো পড়বো বই থেকে, খুব ইজি আছে, এবং প্রত্যেকটা জিনিস যেটা পড়ালাম সেটা একটু ধরে ধরে দেখে খাতা কলমে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং বারবার বলছি যে বিক্রিয়াগুলো যা হয়েছে তা সামনের দিকে এগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে। মনে হচ্ছে অর্গানিকে এত রিয়াকশন, তো আমি কি পেলাম, হ্যালো অর্গানে যা করলাম হ্যালো অর্গানে তার অর্ধেকটা পেয়ে যাচ্ছি, কারণ ওগুলোই বারবার ঘুরে আসছে। তাহলে সামনের দিকটা আমাদের আরও সহজ হয়ে যাবে। তার প্রথম দিকের চ্যাপ্টারগুলো, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি, ম্যাথ, যে কোনো সাবজেক্টের জন্য আমি বলি যে প্রথম দু একটা চ্যাপ্টার যদি হার্ডলি পরিশ্রম করে ওই চ্যাপ্টারগুলো ডিপলি বুঝে নাও, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এটা সায়েন্স পড়ার একটা ভালো স্টেপ। তো আমার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব। কারো কিছু প্রবলেম থাকলে আমাকে এই চ্যাপ্টার থেকে কমেন্টে জানাবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। পরবর্তী চ্যাপ্টারে পরের বার দেখা হবে।